নির্বাচন কমিশনের ভূমিকাও কোথাও কোথাও প্রশ্নবিদ্ধ হচ্ছে, সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমাদের দেশের সংস্কৃতিতে যেটা দেখা যায় যে যারা একটু বড় রাজনৈতিক দল থাকে বা ধারণা করা হয় যে এই দলটা হয়তো সামনে সরকার গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বা তারাই সরকারে যাবে, তাদের দিকে একটা প্রশাসনের ঝুঁকে পড়ার প্রবণতা আমরা দেখি, যে সেই দলকে সহযোগিতা করা বা সেই দলের জন্য নানা রকম পরিবেশ তৈরি করা। আমার রাজনৈতিক সংস্কৃতিতে আসলে কি পরিবর্তন আসলো, যেটা আমি আসলে নির্বাচনের পর যে একেবারে গাছ থেকে ফল পড়বে টপ করে খেয়ে ফেলবো ব্যাপারটা? তার মানে এই না যে রাতারাতি সবকিছু বদলে যাবে বা আমাদের হাতে একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ আসছে, আমরা এটা জ্বালাবো এবং তাৎক্ষণিকভাবে সেটা পরিবর্তন হবে। সেটা আশা করাটা একটু বোকামি হবে আমার কাছে মনে হয়। এক ধরনের নির্বাচনী আবহের মধ্যে রয়েছে দেশ। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে একেবারে প্রত্যন্ত এলাকা থেকে। তারপরও নির্বাচন নিয়ে কিছুটা সংশয় দেখা যাচ্ছে। প্রশ্ন যেমন রয়েছে রাজনীতির মাঠে, তেমনি প্রার্থীদের মধ্যেও সেই সংশয় রয়েছে। তারপরেও নির্বাচন জরুরি, কারণ জুলাই পরবর্তী যে সময় এবং গণতন্ত্রের পথে যে যাত্রা, সেটি এই নির্বাচনের বাহনে চড়েই যেতে হবে। আমরাও আলাপ শুরু করতে চাই। এই নির্বাচন কেমন দেখছেন, কিভাবে দেখছেন, রাজনীতিবিদরা ঠিক কি বলছেন, সেই আয়োজনে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা 12 আসনের তসলিমা আক্তার, যিনি আসছে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 12 আসন থেকে লড়ছেন এবং গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা তিনি। তসলিমা আক্তার, স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ ব্যস্ত সময় দেওয়ার জন্য। একেবারে সরাসরি আলোচনায় চলে যেতে চাই। একেবারে 1 মাস সময় আছে বলা যেতে পারে নির্বাচনের, কিন্তু তারপর আমরা দেখছি যে এই নির্বাচনে যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, বিশেষ করে জনগণের মধ্যে এখনো সংশয় রয়ে গেছে যে নির্বাচন হবে কিনা। সেক্ষেত্রে একজন প্রার্থী হিসেবে আপনিও কি শঙ্কা দেখছেন? আপনি যখন শুরু করছিলেন সেই আলাপের মধ্যেই কিন্তু উত্তরটা ছিল আমার কাছে মনে হয়, কারণ সংশয় শঙ্কা এটা কাজ করছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মধ্যে যেমন একটা ঐক্য, সবাই মিলে দেশ গড়ার একটা পরিস্থিতি ছিল, কিন্তু আমরা পরবর্তী সময় যেটা দেখলাম যে নির্বাচন আসতে শুরু করাতেই অনেক রকম সংশয় কাজ করছে এবং শঙ্কা কাজ করছে। কিন্তু এই সংশয় শঙ্কা দূর করার জন্য নির্বাচনই একমাত্র পথ। কারণ আমরা যখন দেখেছি কিছুদিন আগেও, আপনি দেখবেন যে কোনো রাজনৈতিক দল থেকেও বলা হয়েছিল যে আসলে নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন হবে না। আবার আমরা দেখলাম যে এখানে হাদি হত্যা হলো, এখানে ডেইলি স্টার, প্রথম আলোর মতো প্রতিষ্ঠান, ছায়ানট, উদীচী, এগুলোর উপর হামলা হলো। মানে যখন নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হচ্ছে, সেই সময় যেন নির্বাচনটা বাতিল করার জন্য কারো একটা চেষ্টা। কিন্তু এই সময়টা একটা বিশেষ সময়, এটা কিন্তু যে কোনো আলাদা নির্বাচন, গত 15 বছরের নির্বাচন বা তার আগের নির্বাচনের মতোও না, এটা একটা গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন। ফলে এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য সরকারের দায়ের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় আমরা মনে করি যে সরকার যেমন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করা বা তার ব্যবস্থা নেওয়ার কাজটা করবেন, তেমনি রাজনৈতিক দলগুলোর এখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকার থাকা উচিত, কারণ আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই। কি ধরনের ভূমিকা আপনি আমরা যেমন বলেছিলাম যে আগে নির্বাচন আসলেই শোনা যেত যে মানুষ মারা যাবে, খুন হবে, গ্রামাঞ্চলে তো আরো এই ভয় কাজ করতো, সেইগুলোর থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই। ফলে রাজনৈতিক দলের ভূমিকাটা আমার কাছে মনে হয় একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিন শেষে আসলে রাজনৈতিক দলগুলোই বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই পরিবেশটা আসলে সরকারের যেমন দায়িত্ব আছে নির্বাচনের জন্য, তেমনি রাজনৈতিক দলের যদি সুইচ্ছা না থাকে, তাই স্বইচ্ছা না থাকে, তাহলে কিন্তু সেখানে পরিবেশটাকে আমরা আনতে পারি না। একটু জানতে চাই যে রাজনৈতিক দল, আমরা সবসময় দেখি কি যে সরকারের দায়িত্ব এটা ঠিক করার বলে আমরা একটা কথা বলে দিই গড়পড়তায়, কিন্তু আপনি যেরকমটা বলছেন যে রাজনৈতিক দলের একটা বড় দায়িত্ব আছে, সেটার উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন কিনা? কারণ 1 মাস সময় আছে এবং নির্বাচন কমিশনকে আসলে আপনি কতটা আস্থায় নিতে পারছেন একজন প্রার্থী হিসেবে? কারণ নির্বাচন তো সরকার করবে না, নির্বাচন কমিশন করবে। এখন পর্যন্ত আসলে সেই সংশয়টা একজন প্রার্থী হিসেবে আমি বলবো অবশ্যই আছে। আমরা কয়েকদিন আগেও কারণ বাজারে একজনকে নিহত হতে দেখলাম, তার আগে হাদির কথা আমি বললাম, এবং বিভিন্ন আসনগুলোতে আমরা শুনতে পাচ্ছি যে প্রার্থীদের মধ্যে পরস্পরের মধ্যে নানান রকম টানাপোড়েন, শুধু টানাপোড়েন না, সেটা আসলে কোনো জায়গায় সংঘর্ষে পরিণত হচ্ছে এবং নির্বাচন কমিশনের ভূমিকাও কোথাও কোথাও প্রশ্নবিদ্ধ হচ্ছে, সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমাদের দেশের সংস্কৃতিতে যেটা দেখা যায় যে যারা একটু বড় রাজনৈতিক দল থাকে বা ধারণা করা হয় যে এই দলটা হয়তো সামনে সরকার গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বা তারাই সরকারে যাবে, তাদের দিকে একটা প্রশাসনের ঝুঁকে পড়ার প্রবণতা আমরা দেখি, যে সেই দলকে
সহযোগিতা করা বা সেই দলের জন্য নানা রকম পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আমরা এই সময়ে কখনোই আশা করি না। ফলে এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সংঘর্ষ হচ্ছে, সেখানে এক দল আরেক দলের শুধু বিরুদ্ধে বলছে তা না, মানে সেখানে একটা হানাহানির পর্যায়ে চলে গেছে। ফলে এই জিনিসটা আসলে আমাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করে। এটা শহরে আমরা যতটাকে দেখি, শহরের বাইরেও কিন্তু আরো বেশি প্রত্যন্ত অঞ্চলে এই আতঙ্ক সংখ্যাটা অনেক বেশি। ফলে নির্বাচন কমিশনের একটা ভূমিকা আছে, এবং এই নির্বাচন কমিশনের ভূমিকাটা যাতে প্রশ্নবিদ্ধ এখন পর্যন্ত যা হচ্ছে, 22 তারিখের পরে কিন্তু আমরা ভিন্ন চেহারা দেখতে চাই। কারণ 22 তারিখ থেকে ফর্মালি সবাই ক্যাম্পেইন করবে, প্রচার করবে। তার আগ পর্যন্ত যেই তথ্যগুলো আমরা এখনই পাচ্ছি, যেগুলো আমাদের মধ্যে শঙ্কা তৈরি করছে যে আমি আসলে নিরাপদে আমার প্রার্থিতার পরিচয় করা বা প্রচারণা করার কাজটা আমি করতে পারবো কিনা, এই সংশয়টা দূর করার কাজ কিন্তু আমরা চাই যে 22 তারিখের পর থেকে আরো সুষ্ঠুভাবে হবে। এবং ভোটারদেরও এখানে ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ ভোটাররা ভোট দেবেন না শুধু এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে, তাদের একটা সচেতনতা, তাদের অবস্থানটাও খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি রাজনৈতিক দলগুলোর কথা বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে, আমরা দেখলাম যে 24-এর গণঅভ্যুত্থানের পর যে সরকার গঠিত হলো, সবার মতামত নিয়ে আসলে সরকার গঠিত হলো। আমরা বলতেই পারি যে এটা আসলে সর্বদলীয় সরকার। কিন্তু 24 পরবর্তী নানা রকম ঘটনা ঘটতে থাকলো। সেখানে আমরা দেখলাম যে আমরা সব রাজনৈতিক দলগুলো এখানে শুধু মানে সরকারকে পয়েন্ট আউট করছে যে সরকার এখানে ব্যর্থ। আপনিও, আপনার সাথে যখন কথা বলছি, আপনি কিন্তু বলছেন যে অনেক দায়িত্ব আসলে রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। তাহলে গত 1.5 বছরে আমরা যা যা দেখলাম, যত কিছু ঘটলো, সেই দায় কি একা সরকারের নাকি রাজনৈতিক দলগুলোরও? আমি যদি নির্বাচনের বাইরে এসে আলাপটা করতে চাই। সরকারের একটা প্রধান দায়িত্ব থাকে, কারণ বিশেষভাবে অন্তর্বর্তীকালীন যে সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা, আপনি যেটা বলছিলেন যে সর্বদলীয় সরকার বা সকলের সরকার, সেভাবেই কিন্তু আমরা এই সরকারকে পেতে চেয়েছি, এবং সেই আকাঙ্ক্ষাটাও জনগণের মধ্যে ছিল। এবং রাজনৈতিক দলগুলোকে, সকল দলকে যাতে সমান দৃষ্টিতে দেখা হয়, কারো প্রতি পক্ষপাতিত্ব না করা হয়, সেই রকম একটা অবস্থা কিন্তু আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি এখানে পক্ষপাতিত্ব হয়েছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার পুরো রাষ্ট্র পরিচালনা করছেন। সেই পরিচালনাতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যখন তিনি সংলাপে যাচ্ছেন বা মতামত নিচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় এই পক্ষপাতহীনতাটা হয় না, বা কারো কারো প্রতি বিশেষ মনোযোগ তৈরি হয়েছে। এগুলোও কিন্তু রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে যে দূরত্ব তৈরি হওয়া একে অপরের মধ্যে, সেই দূরত্ব তৈরি করে। একে তো সরকারের যেই সদিচ্ছা বর্তমান সময়ে একটা বিশেষ ভূমিকা রাখতে পারতো, সেটার ঘাটতি আমাদের কাছে মনে হয়েছে। তার বাইরে রাজনৈতিক দল এবং সামাজিক যে আয়োজন, সেগুলোর মধ্যে যে পরিবর্তনটা আনা দরকার, সেটা না থাকার কারণে নারীদের উপস্থিতিটাও এখানে কম ছিল। ফলে আমাদের কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিশেষ সময় তার একটা দায় বিশেষভাবেই আছে, এবং সেই দায়টাকে জবাবদিহিতার মধ্যে রাখা, সেই দায়টাকে একটা মানে নির্দিষ্ট কাঠামোর মধ্যে রাখার জন্য যে আয়োজন, সেটা করার জন্য আসলে আমাদের আমাদের মনে হয় সামনে নির্বাচনের মধ্যে যাওয়া ছাড়া পথ নাই। তখন সেই সরকারকে আমরা অনেক বেশি জবাবদিহিতার জায়গায় নিশ্চয়ই রাখতে পারবো। নির্বাচিত সরকার কি জবাবদিহিতার জায়গায় থাকে? এততেই আমাদের থাকে না, কিন্তু অভিজ্ঞতা কি বলে? আমাদের গণঅভ্যুত্থানের যে অভিজ্ঞতা, আমার কাছে মনে হয় যে এটা খুব বড় একটা শিক্ষা আমরা বলতে পারি। যে গণঅভ্যুত্থান আমাদের যেটা শিখিয়েছে যে কেউই আসলে প্রশ্নের ঊর্ধ্বে না, কেউই চিরস্থায়ী না, কেউই মানে জবাবদিহিতার ঊর্ধ্বে না। এই জিনিসটা আমার মনে হয় গণঅভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে। একই সাথে শিখিয়েছে যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ফলে এই জিনিসটাই তো আমরা চাই, কারণ আমরা পুরো 15 বছর কি 17 বছর যদি আমরা বলি, সেই পুরো সময়টা ধরে একটা জবাবদিহিতাহীন ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি এই সরকার পরিচালিত হয়েছে। বিগত যে ফ্যাসিবাদী শাসন, সেই শাসনেরই তো আমরা আবার আসুক, সেটা আমরা চাই না। ফলে এই জবাবদিহিতার প্রশ্নটা কিন্তু সামনের দিনে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে থাকবে আমার কাছে মনে হয়। এবং আমরা সেই চর্চাটার মধ্যে যদি না যেতে পারি, তাহলে বাংলাদেশে অন্য কোনো পরিবর্তন, গণতন্ত্রের যেই কথা আমরা বলছি যে আমরা গণতন্ত্র চাই, ভোটাধিকার যে, সবকিছুই কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে তাহলে আমি আপনাকে একটু প্রশ্নটা করতেই চাই যে আমাদের ছোটবেলা আমরা পড়তাম মর্নিং শোজ দ্য ডে। সো আমি গত 1.5 বছর ধরে আসলে কি পরিবর্তন করতে পারলাম, আমার রাজনৈতিক সংস্কৃতিতে আসলে কি পরিবর্তন আসলো, যেটা আমি আসলে নির্বাচনের পর যে একেবারে গাছ থেকে ফল পড়বে টপ করে খেয়ে ফেলবো ব্যাপারটা এরকম হয়ে যাবে। কারণ আগের যে মুক্তিযোদ্ধা বাইনারি, মুক্তিযোদ্ধা রাজাকার, এখন আমরা সেটা দেখছি স্বৈরাচারের দোসর বনাম হচ্ছে জুলাই যোদ্ধা বাইনারি। কোথায় পরিবর্তন হলো? আমার কাছে যেটা আমি প্রথম থেকেই মনে করতাম, গণঅভ্যুত্থানের পরের সময় থেকেই, যে আসলে আমরা একটা ফ্যাসিবাদী শাসন থেকে একটা নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশ গড়ব। কিন্তু তার মানে এই না যে রাতারাতি সবকিছু বদলে যাবে, বা আমাদের হাতে একটা আলাদিনের আশ্চর্য প্রতিভা আসছে, আমরা এটা চালাবো এবং
তাৎক্ষণিকভাবে সেটা পরিবর্তন হবে, সেটা আশা করাটা একটু বোকামি হবে আমার কাছে মনে হয়। বরং এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের যে অবস্থাটা হয়েছে সেটার মধ্য দিয়ে আমরা অনেকগুলো জিনিস আমরা দেখেছি, যে নারীদের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ ছিল, তরুণদের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং এখানে অনেকগুলো কমিশন হয়েছে। এই কমিশনগুলোর মধ্য দিয়ে নিশ্চয়ই দুর্বলতা আছে, যে দুর্বলতার কথা আমরা বলছি, নারী কমিশনের কথা বা অন্যান্য কমিশনের যে সমন্বয় হওয়ার কথা, সেগুলোর ঘাটতি ছিল। কিন্তু দিন শেষে কিন্তু আমরা একটা জুলাই সনদ তৈরি করতে পেরেছি, এবং এই সনদ নিয়ে একটা গণভোট হবে, এবং আমরা আশা করি যে সংবিধানের যেই সীমাবদ্ধতাগুলো পুরো শাসন ব্যবস্থাটাকেই একটা ফ্যাসিবাদী ব্যবস্থায় পরিণত করেছিল, সেটা পরিবর্তন করার জন্য যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটা কিন্তু আমাদের জন্য আমি মনে করি একটা ইতিবাচক দিক। এবং সেটা ইতিবাচক হলো, কিন্তু রাজনীতিবিদরা কি বদলেছেন? ঘৃণা বিদ্বেষের রাজনীতি কি বন্ধ হয়েছে? আমাদের সংস্কৃতির মধ্যে যে আমাদের যে অভ্যাস, আমাদের যে বিগত শাসন কাঠামোর মধ্য দিয়ে আমরা যেভাবে সরকারের কাছ থেকে, ধরেন আমার একটা জন্ম নিবন্ধন করতে গেলে, একটা মৃত্যু নিবন্ধন করতে গেলেও আমাকে যেই পরিমাণ হয়রানির হতে হয়, যেই পরিমাণ ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতির মধ্য দিয়ে পুরো নাগরিকদের প্রতিদিনের জীবনটা কাটতে হয়, সেটার বাইরে এসে বর্তমান সময় আসলে চাইলেই একদিনে আমরা আমাদের সব স্বভাব সবকিছু বদলে ফেলবো, সংস্কৃতি বদলে যাবে, এটা আমার মনে হয় যে মানে ভাবাটা একটু মানে আকাশ কুসুম ভাবা হবে। বরং আমার মনে হয় যে এই সংস্কৃতি পরিবর্তনের কাজটাও আমাদের করতে হবে, এবং সংস্কৃতি পরিবর্তনটা তখনই হবে যখন মানুষের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকারগুলো ধাপে ধাপে সেটা নিশ্চয়তা রাষ্ট্র দিতে পারবে। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য এই যে জোটের রাজনীতি, যেটা আমরা গত 40 বছর ধরে, 50 বছর ধরে, আমি যদি 30 বছর ধরে যে জোটের রাজনীতি, সেটা চলে আসছে। এই যে জোটের রাজনীতিতে ভোটের হিসাব, সেখানে পরিবর্তন আসলো না কেন? আমার কাছে মনে হয় একটু ভিন্নভাবে আমরা ভাবতে পারি। বিগত সময়গুলোতে যেভাবে জোট ভোট যেভাবে আমরা দেখেছি, জোট চর্চা যেভাবে দেখেছি, এইবারের সময় এসে একটু ভিন্নভাবে দেখা দরকার। এই কারণেই যে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা নতুন বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য ভাবছি, এবং একটা জাতীয় পুনর্গঠন করা, পুরা ব্যবস্থার পুনর্গঠন করা, যেটা কিন্তু অনেক বেশি ঐক্যবদ্ধভাবে হওয়া দরকার আমরা মনে করি। এবং গণসংহতি আন্দোলন থেকেও আমরা মনে করি যে যতটা বেশি ঐক্যবদ্ধভাবে আমরা এই জাতীয় পুনর্গঠনের কাজটা করতে পারবো, সেটা আমাদের জন্য, সকলের জন্য, দেশের জন্য একটা মঙ্গল হবে। কারণ আপনার 71 পরবর্তী যে অবস্থা ছিল, আপনি দেখবেন যে 72-এর কথা যদি আমরা বলি, তখন কিন্তু বাংলাদেশটাকে আবার পুনর্গঠন করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কথাটা সামনে এসেছিল। এবং এখনো আমরা মনে করি যে এই বাংলাদেশকে আসলে নতুন করে গঠন করতে হলে জোটটার দরকার আমাদের। কিন্তু সেই জোট যদি বিগত সময় যেই জোট চর্চা আমরা দেখেছি, জোট চর্চার মধ্য দিয়ে আসন ভাগাভাগি বা ইত্যাদি প্রধান বিষয় হয়, সেটাকে নিশ্চয়ই সেটার পক্ষে আমি নিশ্চয়ই না। কিন্তু আমি মনে করি না, কিন্তু আপনার দল তো সেই আসন ভাগাভাগির লিস্টে আছে। আসন ভাগাভাগির লিস্টে আসন ভাগাভাগি অবশ্যই আছে, এবং অবশ্যই নাই। এখানে একটু এই আলাপ তো উঠেছেও যে এটা কি সেই আওয়ামী লীগ ইনুমেননদের রাজনীতির মতো হয়ে যাচ্ছে? প্রথমত আমার দল এটার মধ্যে নাই। আমরা যেটা মনে করি যে আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছি কিনা। আমরা কিন্তু যেমন গণসংহতি আন্দোলন, জিএসএ, আমরা গণতন্ত্র মঞ্চ হচ্ছে আমাদের জোট, আর যুগপৎভাবে আমরা যাদের সাথে আন্দোলন করেছিলাম, সেটা বিএনপি সহ অন্যান্য যে দল, তাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলন, আমরা কিন্তু কোনো জোট করি নাই। তো যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনী নানা কৌশল সেখানে আছে, আসনের বিষয়ে সমর্থনের প্রসঙ্গ আছে। এই পুরো বিষয়টাই আছে হচ্ছে যাতে করে আমরা সামনে একটা জাতীয় পুনর্গঠনের যে লক্ষ্য এবং গণঅভ্যুত্থান পরবর্তী দেশের মধ্যে যে পরিবর্তন, যে আকাঙ্ক্ষা, যে ভাঙচুর, সেই পরিস্থিতিকে নতুন করে গঠন করার জায়গায় আসলে আমরা এই যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা, নির্বাচনটাকে আমরা সেভাবে দেখছি। এই যে মানুষ ভোট দিবে, এখন আপনি জোট করছেন কারোর সাথে, তাহলে মানুষ কি দেখে ভোট দিবে? মার্কা দেখে ভোট দিবে, নাকি চেনা পারিবারিক মুখ দেখে ভোট দিবে, নাকি বড় দলের সমর্থন দেখে ভোট দিবে? আমাদের দেশের সংস্কৃতির মধ্যে মার্কা দেখে ভোট দেওয়া, পরিবার দেখে ভোট দেওয়া, বড় দল দেখে ভোট দেওয়া, ঘুরে ফিরে একই দলের মধ্যে খুঁজে বেড়ানো যে এরাই হয়তো কিছু করতে পারবে, এদের মাসেল পাওয়ার আছে, এরা সন্ত্রাসের ক্ষেত্রেও এদের সব জায়গায় এদের পরীক্ষিত, মানে সব জায়গায় তারা ট্যাকেল দিতে পারবে, এরকম একটা ধারণা সাধারণ মানুষ করে। আবার ভাবে যে আমারও হয়তো কোনো সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এরা ভূমিকা রাখবে, এগুলো কাজ করে। কিন্তু দিন শেষে আমরা মনে করি যে এইটার বাইরে আসতে হবে এই মার্কা বা দল, বরং কারা আসলে জনগণের পক্ষে কাজ করতে পারবে এবং বাংলাদেশকে রক্ষা করতে পারবে। বাংলাদেশের নাগরিকরা যখন ভোট দেয়, তার ভোটটা কিন্তু একটা আমানতের মতোই, যার কাছে যাচ্ছে। ফলে সেই আমানতটা আসলে কে রক্ষা করতে পারবে, সেটা বিচার করা অনেক বেশি জরুরি। এবং একটা দেশে যখন গণতন্ত্র না থাকে, মৌলিক অধিকার না থাকে, মানুষের যখন
ভাত কাপড়ের নিশ্চয়তা না থাকে, মানুষ অনেক সময় এই জিনিসগুলো সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যেতে পারে না। এই যে আপনি যে এই সংস্কৃতির কথা বললেন, মার্কা দেখা, দল দেখা, সেগুলোর মধ্যে দিয়ে সে বারবার প্রভাবিত হয়। কিন্তু আমরা আশা করব যে এইবার যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে, মানুষ কিন্তু সে আগের নাগরিক আর নাই, তার মধ্যে একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা তো হয়তো আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী অনেক কিছু না, কিন্তু তারপরে আমরা আশা করি যে এই সময় তারা শুধু মার্কা বা দল দেখে না, আসলে কে বাংলাদেশকে নতুন পথে নিয়ে যেতে পারবে, জনগণকে নাগরিক মর্যাদা দিতে পারবে এবং জনগণের আস্থার জায়গায় যেতে পারবে, তাদেরকেই আসলে ভোটারদের নির্বাচিত এবার সেটা করা একটু দরকার। ভাবছেন আপনারা? এবারের ইলেকশনটা আমার কাছে মনে হয় যে বিগত সময়ের থেকে ভিন্ন হবে। কিছুটা ভিন্ন। আচ্ছা, সেক্ষেত্রে এবারে নির্বাচনটা আপনার কাছে মনে হচ্ছে মানে কোন জিনিসগুলো কি ফ্যাক্টর হচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? নির্বাচনের ক্ষেত্রে যেটা আমার কাছে যেটা মনে হয় যে আইন শৃঙ্খলা তো একটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা ইতিমধ্যেই আলাপ করেছি। আর যদি আমরা মানে নির্বাচন কমিশনের একটা ভূমিকা আছে। আর যদি আমরা অন্য দিক থেকে দেখি যে প্রার্থীরা আসলে কোন জিনিসগুলো মোকাবেলা করে, বা বাংলাদেশের যে মানচিত্র আমরা দেখি সেই মানচিত্রে কোন ঘটনাগুলো মানুষের জীবনকে আসলে বিহ্বল করে বা অনিশ্চিত করে, অনিরাপদ করে, সেগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রথম যদি আমরা যেমন ঢাকা 12-র জন্য আমি একটা ইশতেহার নিশ্চয়ই 22 তারিখে আমরা সেটা ঘোষণা করব। কিন্তু আমি এখন যেটা বলতে পারি যে যত বেশি আমরা মানুষের কাছে প্রচারণায় যাচ্ছি, দেখছি যে তাদের যে প্রতিদিনের যে সংগ্রাম, সেগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যু, সেগুলোকে কিন্তু আমরা কোনোভাবেই বাইপাস করতে পারবো না। যেমন আমাদের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যহীন একটা সমাজের দাবি কিন্তু খুব সামনে আসছে, কিন্তু এই দাবির থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে তার প্রতিদিনের জীবনে যে সমস্যা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা কিন্তু যদি একজন প্রার্থী জায়গা থেকে আমি বলি বা ভোটারের জায়গা থেকে বলি, এটা তার জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এবং বিভিন্ন এলাকায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি আসন ওয়ার্ডগুলোতে যে তাদের গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এই জিনিসগুলোর যদি ফয়সালা না হয় এবং একজন যিনি এমপি হবেন, যদি আমিও সংসদে যাই, সেই ক্ষেত্রে এই সমস্যাটা সমাধান করতে পারছি কিনা। তারপরে ধরেন এখানে যে দুর্নীতি, চাঁদাবাজ, যে একেবারে মানে প্রতিদিন তাকে ফেস করতে হচ্ছে। কেউ হয়তো একটা দোকান নিয়ে বসছে, তাকে দোকানে চাঁদা দিতে হচ্ছে, যে কোনো জায়গায় পাড়া মহল্লা থেকে শুরু করে একটা রিক্সা টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সব জায়গায় চাঁদাবাজি চলতেছে, সেখানে থেকে কিন্তু রেহাই নাই। ফলে এই জিনিসগুলো আমরা মোকাবেলা করতে পারছি কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে কি ভালো মানুষ ভোট পায় না, ভালো মানুষ নির্বাচনে যেতে না। মানে আমি যদি আপনাকেই ধরি যে তসলিমা আক্তারকে আমরা চিনি, মানে আপনার বিশ্ববিদ্যালয় জীবন থেকে যদি বলি যে 2002 সালের বা সম্ভবত বিএনপি সরকারের আমলে শামসুন্নাহার হলের যে আন্দোলন, ধর্ষণ বিরোধী নানা রকম আন্দোলনের সংগঠক ছিলেন আপনি, নারী অধিকার নিয়ে কাজ করেছেন, রানা প্লাজা বিপর্যয়ে শ্রমিকদের জন্য কাজ করেছেন, এবং সেখানে একটা বড় পরিবর্তন এসেছে আপনাদের সেই আন্দোলনের ফলে। শ্রম কমিশন নিয়ে আপনি শ্রমিকদের জন্য লড়াই করেছেন, সেটার একটা বড় ধারাবাহিক আন্দোলন আপনার রয়েছে। মানুষের বেসিক জিনিসের প্রতি আপনি সবসময় দাঁড়িয়েছেন, বেসিক নিডের পাশে দাঁড়িয়েছেন, আন্দোলন করেছেন। কিন্তু কেন মানুষজন এই ধরনের প্রার্থীকে ভোট দিতে চায় না? কি কারণে, মানে ঠিক কি নেগেটিভ তৈরি হয় তাদের সামনে যে তারা এটা নিতে চায় না? আপনি এক ধরনের পরিচিতি আমার দিলেন, সেটা নিশ্চয়ই জনগণ বিচার করবে। কিন্তু আমরা কিন্তু এরকমও শুনি ভালো মানুষ রাজনীতি করে না। এটাও আছে, আমরা শুনি। এখন ভালো মানুষের সংজ্ঞা নানাভাবে হতে পারে, কিন্তু আমাদের দেশে যারা প্রার্থী হবেন, যারা এমপি হবেন, বা যারা নেতা, তারা কারা, বা তাদেরকে তাদের নাম বললেই দেখা যায় যে হয়তো একজন পুরুষ মানুষ বা একজন মাসেল ম্যান, বা সে আসলে কতটুকু ওই এলাকাতে মানে মানে ত্রাস সৃষ্টি করতে পারে, এরকম মানুষকেও কিন্তু মানুষ পছন্দ করে। এখন ভালো মানুষ আমরা বলছি, বা যোগ্য মানুষ, দক্ষ মানুষ, যদি আমরা কাউকে বলি, সেটা আমি হই বা অন্য যে কেউ হয়, তাকে তো এইটাই তো আমার মনে হয় সময়, যেই সময়ে আসলে সেই ভালো মানুষকে বাছাই করার সময়টাই কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভোটারদেরও সেই বিবেচনাটাই প্রধান করা। আপনি বললেন এই যে ভোটারদের বিবেচনায় রাখতে হবে, তাহলে ভোটারকে কি ইনফর্ম করা হচ্ছে, মানে সে যে একটা ইনফর্ম ডিসিশন নিবে, এইটাকে কোথাও থেকে করা হচ্ছে? সেটা রাজনৈতিক দল থেকে হোক, সরকার নির্বাচন কমিশন থেকে হোক, এই ইনফর্ম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আসলে কতটুকু ভূমিকা? সেটা আসলে একটা তো হচ্ছে যে প্রার্থী নিজে জনগণের কাছে যাওয়া। ধরেন আমার যে আসন, সেই আসনে প্রায় 3.5 লাখ
প্রতিম ভোটার, তার কাছে আমি কতটুকু যেতে পারি। আমার সাধ্য অনুযায়ী নিশ্চয়ই আমি যাব এবং যাচ্ছি, কিন্তু এর পাশাপাশি মিডিয়ার একটা ভূমিকা থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা ভূমিকা থাকে। আমাদের ভোটাররা বা আমাদের সমাজের সচেতন ব্যক্তিরা হয়তো কাউকে বলছে, এভাবে পরিচিত করছে, এই পরিচিত করার মানে কি? সে যদি তাকে ভোট না দেয়, এটাই তো ভোট। তাকে সে যদি মনে করে যে যোগ্য ব্যক্তিরা, সৎ ব্যক্তিরা আসলে এই সরকার গঠন করে এখানে একটা নতুন ভূমিকা রাখতে পারবে, তাহলে এইটাই আমার মনে হয় মোক্ষম সময় তাদের পাশে থাকা এবং তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া। এবং এইভাবে সেই সিদ্ধান্তটা না, শুধু ভালো মানুষ বলে আসলে এটা কিছু যায় আসে না, কারণ সেই কাজ করার সুযোগটা আসলে সবাই পাশে থেকে সম্মিলিতভাবে প্রার্থী। তাহলে এটা রাজনৈতিক দলগুলো কেন করে না? মানে রাজনৈতিক দলগুলো কেন তার ভোটারকে ইনফর্ম করে না যে আপনি আসলে কাকে ভোট দিবেন, কিভাবে, কেন ভোট দিবেন? রাজনৈতিক দলগুলো তো ইনফর্ম করা উচিতই, কিন্তু যেই প্রক্রিয়াতে গত সময়গুলোতে আমরা দেখেছি, সেখানে কিন্তু যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে, যখন প্রত্যেকটা মিডিয়া, পত্রিকা নানাভাবে দলীয় প্রভাব, ক্ষমতার প্রভাব দ্বারা পরিচালিত হয়, তখন কিন্তু আপনি দেখবেন যে সব মানুষ কিন্তু মিডিয়ায় সমানভাবে সামনে আসতে পারছে না বা তার কাজগুলো সামনে আসতে পারছে না। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে এখন সেই পরিবেশটা তৈরি করার জন্য কাজ করতে হবে এবং ঘুরে ফিরে আবারও গণতন্ত্রের যে যাত্রা, সেই যাত্রায় আসলে আমাদের নতুনভাবে চলতে হবে। আচ্ছা, সেই মানুষের কাছে পৌঁছানোর জন্য বা মানুষকে টাচ করার জন্য আমি বলতে চাই যে একটা দলের ম্যানিফেস্টো খুব জরুরি। আমরা যদি এই সময়টাতে নির্বাচনের আগে আগে যদি ম্যানিফেস্টোর দিকে তাকাই, আপনার কাছে কি মনে হয় যে সবার ম্যানিফেস্টো খুব পরিষ্কারভাবে এসছে বা যেটা দ্বারা মানুষ প্রভাবিত হবে সেই ম্যানিফেস্টো আসলে রাজনৈতিক দলগুলো লিখতে পারে? এবং সেটা পারে না বলেই কি আসলে তারা ঘুরে ফিরে সেই পুরনো দলগুলোর কাছেই ফিরে যায় যে এরা তো আসলে পরীক্ষিত? ম্যানিফেস্টোটা আপনি চটকদার ম্যানিফেস্টো হইতে পারে, আবার অনেক ম্যানিফেস্টো হইতে পারে। মানুষজন আজকাল চটকদার ম্যানিফেস্টো বোঝে এবং অনেকে বলে যে রাজনীতিবিদদের কাজ হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া এবং না রাখা আর কি। কিন্তু জনগণকে একটা স্বপ্নও দেখানো যে ম্যানিফেস্টোর মধ্যে, যেটা বাস্তবায়ন করা সম্ভব, সেটাও আমার কাছে মনে হয় খুব জরুরি। নাগরিক সেবা, যেটা ধরেন নাগরিক সেবা বা দ্রব্যমূল্য, যেটা বেসিক নিডের মধ্যেও পড়ে। বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু তার দ্রব্যমূল্যের যে সংকট সেটার মধ্যে আছে। দ্রব্যমূল্য যেই হারে বাড়ে সেটার সাথে তার সামর্থ্যের কোনো সম্পর্ক নাই। ফলে দ্রব্যমূল্যটা জনগণের নাগালের মধ্যে থাকবে কিনা, সেইটা আমার মনে হয় যে ম্যানিফেস্টোতে অ্যাড্রেস করা খুবই জরুরি। এবং আপনি দেখবেন যে জনগণের যে সেবা পাওয়া, তার গ্যাস, বিদ্যুৎ, সে জনগণ ট্যাক্স দেয়, ট্যাক্সের সেবাগুলো পাবে, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো আছে, কিন্তু অনেক সামনে চলে আসে গ্যাস, বিদ্যুৎ বা এই সেবাগুলো, সেগুলো কিন্তু আমরা দেখি যে তারা পাচ্ছেন না। তো সেই জিনিসগুলো আমরা মনে করি যে আমরা অ্যাড্রেস করব। আর একটা সমস্যা আমরা সবসময় দেখি যে সেটা হচ্ছে যে এমপি বনাম ধরেন স্থানীয় সরকার। আমি এই জায়গাটাতেই আসতে যাচ্ছিলাম, খুবই ভালো হয় আপনি বরং বলুন এটা, যে ন্যাশনাল এজেন্ডা তৈরির ক্ষেত্রে আসলে আপনাদের এমপি বনাম স্থানীয় সরকারের ক্ষেত্রে যেটা হয়, স্থানীয় সরকার দুর্বল হওয়ার কারণে এবং এখানে যারা জনপ্রতিনিধি হন তারাও আসলে স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ করা, কতটুকু অনুদান যাবে, কতটুকু সামাজিক সুরক্ষার খাতগুলো এমপির হাত দিয়ে নিয়ন্ত্রিত হবে, তার মধ্য দিয়ে দলকে শক্তিশালী করা বা দলের প্রভাব ফেলা, সেটা যেটা কিনা জনপ্রতিনিধির কাজ না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা খুবই গুরুত্বপূর্ণ এবং স্থানীয় সরকারের মধ্য দিয়ে জনপ্রতিনিধি, যে এমপি যিনি হবেন, তাকে যাতে জবাবদিহিতার মধ্যে রাখা যায়, সেটার জন্য আমরা একটা ইশতেহারের মধ্যে যে জিনিসটা আমরা যোগ করছি সেটা হচ্ছে নাগরিক কাউন্সিল বা সিটিজেন কাউন্সিল, যেখানে একটা নির্দিষ্ট আসনের যে নাগরিকরা থাকবেন তারা তাদের সমস্যা নিয়ে আলাপ করবেন। সেটা 3 মাসে একটা গণশুনানি বা গণবৈঠকের মতো হতে পারে, যেটার মধ্য দিয়ে স্থানীয় সরকার, সেটা মেয়র হোক, কমিশনার হোক, সেটা সিটি কর্পোরেশন হোক, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে করে সেটা একেবারে জনপ্রতিনিধি সংসদ পর্যন্ত যেতে পারে, এই ব্যবস্থাটাকে আমরা জবাবদিহিতামূলক করতে চাই। আরেকটা জিনিস আমি ইতিমধ্যে বলে ফেলেছি যে প্রতিটা পদে পদে আমাদের দেশের নাগরিকদেরকে দুর্নীতি, চাঁদাবাজি এবং ঘুষ, এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে, একটা দুষ্ট চক্রের মধ্যে দিয়ে তাদের ঘুরতে হয় এবং এইটা তাদের জীবনকেও একটা খুব অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে এমন একটা ব্যবস্থা তৈরি করা যার মধ্যে এই চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, এইগুলোকে দূর করার জন্য নানান পদক্ষেপ নেওয়া যাবে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি দেশে যেহেতু রাজনৈতিক কোনো স্থিতিশীলতা নাই, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এবং অনেকেই যারা বিনিয়োগ করতো তারা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে যে আসলে বিনিয়োগ করবে, এবং বিনিয়োগ করা, এখানে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু দেখা যাচ্ছে ক্ষমতার সাথে সম্পর্কিত করে একটা চলে। তো সেই জায়গা থেকে তারাও
বিনিয়োগ করছে না, দেশীয় বিনিয়োগ নেই, বিদেশি বিনিয়োগ নাই। আমরা হয়তো মুখে বলতে পারি বিনিয়োগ আছে, আসলে বিনিয়োগ নাই। ফলে যদি আমি কর্মসংস্থানের নিশ্চয়তা না করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে আরও অস্থিতিশীলতা তৈরি হবে। যখন মানুষের কাজ না থাকে, যখন মানুষের বেকারত্ব থাকে, তখন দেখবেন যে দেশে কিন্তু নানান রকম নৈরাজ্য, অস্থিরতা এবং যে কেউ তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা সেটা সম্ভব হয়। ফলে কর্মসংস্থানটাকে আমরা বিশেষভাবে মনোযোগ দিতে চাই, নারীদেরকে বিশেষভাবে তাদের কর্মসংস্থান এবং সকল কর্মসংস্থানের ক্ষেত্রে যাতে কোনো রকম বৈষম্য না হয় সেইগুলো আমরা দেখতে চাই। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে নারীর প্রশ্ন। সেটা আমরা মনে করি যে এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছিল যে সংসদে নারীকে আমরা দেখতে চাই। তো সেই নিয়ে আমরা অনেক লড়াই করলাম, নারীর রাজনৈতিক অধিকার ফোরাম হলো, আমরা কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমরা দেখলাম যে শেষ পর্যন্ত 33% তো দূরে থাক, 5% পর্যন্ত আসলো, সেখানেও অনেক রকম মানে 5% পর্যন্ত কিন্তু প্রধান রাজনৈতিক দলগুলোও মনোনয়ন দেয় নাই। তো আমরা মনে করি যে নারীর অবশ্যই সংসদে যাওয়ার মতো পরিবেশ যেমন আমাদের তৈরি করতে হবে, এই পরিবেশটা তৈরি করার জন্য নারীর নিরাপত্তা, নারীর কর্মস্থলে যৌন নিপীড়ন মুক্ত পরিবেশ, সেখানে নীতিমালা থাকা এবং ডে কেয়ার করা, চাইল্ড কেয়ার করা, যেগুলো নারীকে আসলে অবসর তৈরি করবে এবং তার পরিচয়টা শুধু গৃহিণী, মা বা একটা মানে ভোগ্যপণ্য হিসেবে যাতে নারী যাতে নাগরিক পরিচয় পায়, সেইটার জন্য আমার মনে হয় যা যা করা দরকার সেগুলো হয়তো একদিনে হবে না, কিন্তু ধাপে ধাপে সেই কাজগুলো করা আমরা মনে করি। নারীর এই জায়গাটাতে আমি একটু প্রশ্ন রাখতে চাই তাসলিমা আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা বড় বড় কথা বলি, স্বপ্ন দেখি, নানা কিছু ঘটে, কিন্তু এই 1.5 বছরের অভিজ্ঞতা, রাজনৈতিক চর্চা, এই সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় সামনের দিনে নির্বাচনের পরে নারীর অবস্থান কি হতে যাচ্ছে, কি দেখছেন একজন নারী রাজনীতিবিদ হিসেবে? আমার কাছে মনে হয় যে আমরা তো সবসময় মানে অন্য যে প্রশ্নগুলো আপনি যেভাবে করছিলেন সেখানেও আমরা রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দলের ভূমিকার কথা বলি। তো আমাদের সমাজটাই তো এখন পর্যন্ত পুরুষতান্ত্রিক সমাজ। আমরা আইনের মধ্যে সেটার প্রতিফলন দেখতে পাই, সংস্কৃতির মধ্যে দেখতে পাই, মিডিয়ার মধ্যে দেখতে পাই। এবং একটা সময়ে ধরেন সেই রোকেয়ার আমলে রোকেয়া বলেছিল যে মানে শিক্ষিত নারীর শিক্ষার বিষয়টা অনেক গুরুত্ব দিয়েছিল এবং আমরা বলি যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে নারী একটা বিশেষ ভূমিকা রাখতে পারবে। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে নারীর পরিচয় রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সরকারের আইন কেমন হবে, সেটা নারী বান্ধব হচ্ছে কিনা, সেই প্রশ্নগুলো আমাদের নিশ্চয়ই তুলতে হবে, কিন্তু একই সাথে নারীকে নিজেকেও কিন্তু তার নাগরিক পরিচয়ের জায়গাটায় আসলে সংগঠিত হতে হবে। এছাড়া আমার মনে হয় পথ নাই। কারণ আমার পরিচয় যদি হয় যে আমি ধরেন কারো স্ত্রী, কারো মা, কারো বোন, বা মিডিয়াতে যেভাবে নারীকে বিজ্ঞাপনগুলোতে আমরা দেখি বা সিনেমা, টিভিতে দেখি, সেটার বাইরে আসলে নারীর যে কর্তাসত্তা, নারীর যে নাগরিক পরিচয়, মানে সে সমাজে কি ভূমিকা রাখছে, সেই পরিচয় রাজনীতিটা মনে হয় আজকের সময়ে এসে খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তি পরিচয়টা, হ্যাঁ, নারী শুধু শিক্ষিত, নারী শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই হবে না, নারীর পরিচয়টা কি। আপনি দেখেন যে কতগুলো মিডিয়াতে সম্পাদক হিসেবে নারী আছে, কাগজে কলমে গত সময়গুলোতে আমরা হয়তো দেখবো যে অনেক জায়গায় নারীদেরকে দু একটা জায়গায় আপনারা দেখতে পারেন, বেশিরভাগ জায়গায় পত্রিকায় নাই, টিভিতে নাই। আমরা আমাদের সংসদে 2 জন নারীকে দেখছি, ওনারা নারীদের প্রতিনিধিত্ব কি করছেন, ওনারা আসলে একটা নির্দিষ্ট ক্ষমতার প্রতিনিধিত্ব করছেন, কিন্তু ওনারা কিন্তু মানে নারী হিসাবে যে মানে নারীর যে এজেন্ডাগুলো সেগুলো যথাযথভাবে আমরা আসতে দেখি না। এবং এই আসতে না দেখার পেছনে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলের পাশাপাশি নারীদের ভূমিকাটা আমার কাছে মনে হয় খুব জরুরি। ফলে আমি যখন রাজনীতি করতে যাব আমার অবসর দরকার হবে, আমি যখন রাজনীতিতে নেতৃত্ব দিতে যাব, আমি যখন আইন প্রণয়ন করতে যাব, তখন আমার চিন্তা করা, সেই সেটা নিয়ে ভাবা, সেটা মানুষের সাথে যোগাযোগ করা, সেই সময়ের সুযোগ তৈরি করার ক্ষেত্রে ধরেন চাইল্ড কেয়ার সেন্টার আমরা খুব গুরুত্বের সাথে বলি যে সেটা দরকার, যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা দরকার। এটার পাশাপাশি নারীদেরকেও কিন্তু সমাজের যেই সংস্কৃতি আমাকে অনেক বেশি, আমার পিএইচডি ডিগ্রি করার পরেও দেখা যায় যে সেই আমার মা পরিচয়, ভাবি পরিচয়টাকে প্রধান করে আনতেছে, সেটাকে ভাঙার জন্য আমার কাজটাই যাতে আমার পরিচয় হয়, আমার পরিবার বা অন্য কিছু যেন পরিচয় না হয়, সেই কাজের পরিচয়টাকে ওই নাগরিকের জায়গায় চর্চার মধ্যে আনতে করা হবে। খুবই জরুরি। কারণ এই সময় আমার কাছে মনে হয় এই পরিচয়ের রাজনীতিটা
সামনে নারীর জন্য যে নারী বান্ধব পরিবেশ, সেটা নারীকে অনেক বেশি আগায় আসতে হবে। আমাকে কেউ কিন্তু করে দিবে না, কোনো জায়গা তৈরি করে দিবে না। আমরা যদি মনে অর্থাৎ করি ক্ষিধা আর রাজনৈতিক দলগুলো, যখন দল বলা হয় তখন মনে হয় যে পুরুষের দল, হুম, এবং আদতে তাই। আপনি যখন দেখেন যে রাজনীতিবিদ মানেই তো পুরুষ, হ্যাঁ, রাজনীতিবিদ মানে পুরুষ, বীর মানে আমরা মানে মানে পুরুষ figure, পুরুষের একটা ফিগার হয়তো মানে ভিজুয়ালাইজ করি আমরা, সেই রকম মানে নেতা বললেও এরকমই মনে হয়। তো সেই জায়গাটাকে পরিবর্তন করতে হলে আমার ঘর থেকে শুরু করে পুরো সংসদ পর্যন্ত সমস্ত জায়গায় আমার লড়াইটা করতে হবে। আমার পরিচয়ের রাজনীতিটা আমাকে তৈরি করতে হবে, আমার কাজ দিয়ে সেই পরিচয়টা করতে হবে। কেউ কাউকে একেবারে। কিন্তু অনুগ্রহ করে হবে না। নারী তো নিজে ফাইটার, সে কোনো ভিকটিম না। ভিকটিম হিসেবে আমাদেরকে বারবার দেখানো হয়। 71 সালে আমরা দেখেছি যে নারীরা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং যে এরকম নির্যাতনের শিকার হয়েছে, সেখানে নারী যে রেপড হয়েছে বা ধর্ষিত হয়েছে সেটাকেই মূলত দেখানো হয়েছে। নারীর যে যোদ্ধা পরিচয়, সেই পরিচয়টাকে বারবার আড়াল করা হয়েছে। তো নারী তো যুদ্ধের মধ্যেই আছে, যুদ্ধের ময়দানের মধ্যেই সারাক্ষণ। এখনকার সময় এই যে আমরা 2026-এ আছি, এখন পর্যন্ত কিন্তু নারী সেই ময়দান থেকে বের আসতে তার পারে না। তার যোদ্ধা পরিচয়টা নিয়ে সে তো আসলে সেটা কখনো হাজির আমার হতে মনে হয় পারে সেই না। কাজের মধ্য দিয়ে এই নারী বান্ধব পরিবেশ এবং সেটাকে একটা জবাবদিহিতামূলক জায়গায় রাখার জন্য নারীকে আগায় আসতে হবে। নারীর উপস্থিতি বাড়বে, রাজনৈতিক দলে যখন নারীর উপস্থিতি বাড়বে, নীতি নির্ধারণে নারীর উপস্থিতি বাড়বে এবং সংসদে নারীর উপস্থিতি বাড়বে, তত বেশি আসলে নারী বান্ধব পরিবেশ সংসদে যদি তৈরি না হবে। থাকে, শুধু সংরক্ষিত আসন দিয়ে সেটা পূরণ হবার নয়। একেবারেই। আর এবার একটু আরেকটা দিকে মনোযোগ দিতে চাই যে সাধারণ মানুষের মধ্যে বা আমি যদি বলি যে আমাদের মধ্যবিত্ত সমাজেও এক ধরনের একটা চাপ দেখা যাচ্ছে যে উগ্র ডানপন্থার উত্থান বা উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটছে। ধর্মীয় ব্যানারেও আমরা দেখছি যে সেটা ঘটছে। তৌহিদি জনতার নামে আমরা নানা রকম মব দেখলাম, উগ্র আচরণ দেখলাম। আপনার কি মনে হয় যে যে পরিস্থিতিটা আমরা দেখলাম গত কিছুদিন, নির্বাচনের পর আসলে এটা বদলাবে? সেটা তো আমরা অবশ্যই আশা রাখি, কিন্তু আমরা যে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম, সেটাকে আসলে কিন্তু নতুন কোনো মোড়কে আমরা আবার সেই ফ্যাসিবাদী শাসন সংস্কৃতি, সেটার পুনরাবৃত্তি আমরা চাই না। যখন কোনো মব তৈরি হচ্ছে এবং যখন ধর্মের নাম দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, ধর্মের নাম দিয়ে নানান রকম রাহাজানি করা হইতেছে, সেইটা কোনো ধর্মই কিন্তু, কোনো ইনসাফের ধর্ম বলেন, যে কোনো ধর্ম বলেন, কেউ কিন্তু বলবে না যে কাউকে আপনি আগুনে পোড়ায় মেরে ফেলেন। আমরা দেখলাম দীপুচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হলো, বা যেভাবে আমরা স্লোগান দিতে দেখতেছি এখন, সেগুলোর মধ্যে এক ধরনের সেই ফ্যাসিবাদী কায়দায় আমরা আবার মাঝখানে দেখছিলাম যে আমরা ভোট হতে দিব না, আমরা যদি এটা না পাই তাহলে ভোট হতে দিব না, ওইটা না পাইলে ভোট হতে দিব না। এটাও তো একটা ফ্যাসিবাদী মানে চরিত্রেরই বহিঃপ্রকাশ। ফলে সেই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় যে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলি, তারা আসলে চুপ থাকা, কিছু কিছু সময় কিন্তু চুপ থাকাটাও অপরাধের শামিল হয়। ফলে আমাদের যেই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা গেলাম, অনেক সময় কিন্তু আমরা দেখেছি অনেকে ভয় পেয়ে গেছেন। যেমন এই কিছুদিন আগেই ধরেন হাদি হত্যা বা প্রথম আলো ডেইলি স্টার হামলার পরেও আমরা দেখেছি অনেককে আবার যেন একটু কি বলবে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছে। কিন্তু আমরা মনে করি যে এই কিছু কিছু সময় আমাদের আসলে চুপ থাকাটাও অপরাধ। ফলে আমাদের যারা জনগণ আছে, তাদেরকে যেই নতুন এত মানুষের প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা প্রাণ হারিয়েছে, নারীরা প্রাণ হারিয়েছে, শ্রমজীবীরা প্রাণ হারিয়েছে। শ্রমজীবীর সংখ্যাটা বেশি, অনেক নারীদের কথা আমরা জানি না। সেখানেও একজন নারী, যে প্রথম মানে 10 জনের মধ্যে একজন নারী ছিলেন শ্রমজীবী নারী, তিনি একজন বাসায় কাজ করতো, তার মাথায় গুলি লাগছিল। তো এই যে এত মানুষের প্রাণের বিনিময়ে আমরা একটা বাংলাদেশকে নতুন করে গঠন করতে যাচ্ছি, সেই সময় কিন্তু আমাদের আর আগের মতো মানে ভয়ের মধ্যে থাকা, আগের মতো চুপ করে থাকা, নীরব থাকা, সেইটা কিন্তু হইলে আমরা আসলে বাংলাদেশটা কিন্তু এখন যদি আমরা কথা বলতে গেলেই আমরা দেখি যে চট করে আমাদেরকে একটা কর্নার করে ফেলা হয়, একটা গোষ্ঠীর মধ্যে ফেলা হয়। হ্যাঁ, আগে আমরা দেখলাম যে এক ধরনের বাইনারি ছিল, এখন আরেক ধরনের বাইনারি। ফলে মানুষ তো আসলে ভয়ে কথা বলছে না যে আমি কোন পক্ষে পড়ে যাব, এটা একটা ভয় তাদের মধ্যে আছে। তারপর আমাদের এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই জিনিসটি আছে যে কেউ যখন কিছু নিয়ে কথা বলছে তাকে ওই পক্ষে ঠেলে দেওয়া হচ্ছে। তাহলে এই যে পক্ষের করে ফেলা বা এই যে বাইনারির কোটায় ফেলে দেওয়ার যে চর্চা, এটা থেকে আসলে মানুষ কিভাবে মুক্তি পাবে, বা এই দায়িত্ব কে নেবে? রাজনৈতিক দল নেবে নাকি সরকার নেবে, নাকি এক ব্যক্তি মানুষ নিজে নেবে? তার আগে আমি একটু অন্য একটা কথা বলি আপনার এই বাইনারি বা বিভাজনের রাজনীতির প্রসঙ্গে। এটা তো আমরা আগে থেকেই দেখে আসছি। কিছু বললেই আমাদেরকে বলা হয়তো আমরা জামাত, জামাত, রাজাকার, পাকিস্তান। হ্যাঁ,
তো আবার এখন যেটা আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরে সবকিছু তরুণরা করেছে, এবং বাংলাদেশে অন্য যারা রাজনৈতিক বা দলরা বা যে কোনো সবাই যেভাবে আসলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে সেটাকে একটা তরুণ বনাম প্রবীণ, যেমন এটা একেবারে হ্যাঁ 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 এটা আমার কাছে খুব হাস্যকর এবং খুবই মানে মানে কি অবিবেচকের মতো মনে হয়েছে এই জায়গা থেকে, যে তরুণরা সবসময় আসলে আগায় থাকবে, এটাই তো প্রকৃতির ধর্ম। এবং আমাদের প্রত্যেকটা 52 থেকে 69, 71 প্রত্যেকটা জায়গায় তরুণরা ভূমিকা রেখেছে। আর আমরা যখন ধরেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমাদের কাছে আমাদের রাজনৈতিক শিক্ষাটা ছিল যে আমরা ছাত্র রাজনীতি করতাম, এবং ছাত্র রাজনীতি পরে আমরা শ্রেষ্ঠ হতে পারবো যদি আমরা শ্রমিক রাজনীতি বা গণসংগঠন, নারী সংগঠন এগুলোর মধ্যে দিয়ে জাতীয় রাজনীতিতে যেতে পারি। আর এখন তো সরাসরি দেখছি আমাদের তরুণরা এমপি মন্ত্রী হতে চায়, সেটা নিশ্চয়ই ভালো, সেটা যোগ্য ব্যক্তি হলে করা দরকার। কিন্তু এই যে ইতিহাস থেকে যদি আমরা বিচ্ছিন্ন করে ফেলতে চাই যে এই তরুণরাই সবকিছু করেছে, বাকিরা এর মধ্যে ছিল না, কিন্তু আমরা 15 বছর ধরে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা যেমন গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু সেই পাটাতনটা তৈরি করেছিল। এবং আমরা চাই না যে 71 বনাম 24 এইভাবে ভাগ করার কোনো সুযোগ এখানে আছে, এবং সেটা আমাদের চাওয়ার উপরেও নির্ভর করে না। 71-এর ধারাবাহিকতাই কিন্তু 24, ফলে এগুলোকে মুখোমুখি করার কোনো সুযোগ নাই। এই মুখোমুখি যত আমরা করতে চাবো এবং যত বেশি আমরা মনে করব যে এইটার ক্রেডিট আমি নিলাম, হ্যাঁ, আর বাকিরা যারা মানে আমার বিরুদ্ধে গেল তাদেরকে নানাভাবে নিপীড়নের শিকার করা, একঘরে করা, সেই জায়গাটা আসলে সামনের দিনে আমাদের যে সুযোগটা এসছে, যেটা আমরা বলছি যে এখন নতুন বাংলাদেশকে গঠন করা, সেই বাংলাদেশ হয়তো একদিনে অনেক কিছু হবে না, কিন্তু যতদূর হবে, এবং এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে দেখলাম যে আমাদের বাংলাদেশের নাগরিকরা, তরুণরা, রাজনীতিবিদরা নতুন ভাষায় লড়াইটা করছে এবং সে আগের কায়দায় আর চলবে না, এটা এই শিক্ষাটা একভাবে যেন নাগরিকের মধ্যে হয়েছে, যে কারণে গণঅভ্যুত্থানটা হতে পারলো। মানুষ বিরোধী, আপনি এখনো আশা রাখেন যে নির্বাচনের পরে আসলে এই চেহারাটা আর এই যে পাল্টাপাল্টি দায় চাপানোর যে সংস্কৃতি এটা আর থাকবে না? মনে করি না যে একদিনে সেগুলো বদল হয়ে যাবে, কারণ সংস্কৃতি জিনিসটা তো আসলে একদিনে গড়ে ওঠে না। সংস্কৃতিটা আমাদের অনেকটা মানে রক্ত মাংসে মিশে যাওয়ার মতো, যেটা ম্যাকলে বলেছিলেন একবার, ব্রিটিশ আমলের ম্যাকলে, আপনি জানেন শিক্ষানীতির ক্ষেত্রে, যে চেহারায় বাঙালি হলেও মানে রক্তে মাংসে মানে বাঙালি হলেও কিন্তু চিন্তা মননে হবে ব্রিটিশ। তো ফলে আমাদের যে সংস্কৃতিটা ফ্যাসিবাদী সংস্কৃতি ছিল সেটা একদিনে বদলে যাবে, এটা ভাবাটা আমার মনে হয় যে এর কোনো সুযোগই নেই। আমরা কিছু ঘটনার মুখোমুখি হয়েছি, কিছু অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু ভূমিকা আমরা দেখেছি, যেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, যেগুলো আমাদেরকে নতুন করে চিন্তা করতে সাহস দেয়, যে আমরা আসলে পুরনো কায়দায় পুরনো বন্দোবস্তটাকে না বদলালে মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের মর্যাদা থাকে না। সেই অনুপ্রেরণাটাকে আমাদের কাজে লাগাতে হবে, এবং সেটা একটা ন্যূনতম ডেমোক্রেসি না থাকলে সেটা কোনোভাবেই সেই চর্চার জায়গায় আপনি যেতে পারবেন না। রাজনীতিতে পরিবর্তন আসবে ঠিক এরকম চিন্তাটা আপনাদের কি আছে, বা কোন কর্মসূচি তাসলিমা মনে করে যে রাজনৈতিক এখান থেকে আমি বলতে চাচ্ছি, যেমন ধরেন এই যে দ্রব্যমূল্যকে কেন্দ্র করে যে সিন্ডিকেট হয়, বা টিসিবির যে দ্রব্যমূল্যগুলো, যে পণ্যগুলো যেগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা সেগুলো মানুষ পায় না, সেগুলোকে একটা সুব্যবস্থার মধ্য দিয়ে মানুষের নাগালে নিয়ে যাওয়া, এটা যদি আমরা একটা জায়গায় করতে পারি সেটার প্রভাব কিন্তু অন্য জায়গাগুলোতেও পড়বে। সেটা শুধু মানে একটা আসনের ব্যাপার না, সে কারণে আমি মনে করি এটার প্রভাব সব জায়গাতেই পড়বে। এবং 2 নম্বরে আমি যেটা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাংলাদেশকে একটা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত একটা পরিবেশ তৈরি করা, যেখানে যে কোনো ব্যক্তি, নাগরিক তার ভয়মুক্তভাবে এবং ভোগান্তিমুক্তভাবে যাতে তার জীবনযাপনটা করতে পারে। আর সিটিজেন কাউন্সিলের কথা আমরা বলছি, যে স্থানীয় সরকারের সাথে প্রতিনিধিদের, যে জনপ্রতিনিধি যারা এমপি হবেন তাদের সাথে একটা সম্পর্ক করা, যাতে করে একটা জবাবদিহিতার কাঠামো থাকে। নারী বিষয়টা বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী, কিন্তু সেই নারী নাগরিক হিসাবে তার রাষ্ট্রের কাছ থেকে যে ভূমিকা, যে সুযোগগুলো পাওয়ার কথা, যে অধিকারগুলো পাওয়ার কথা, সেগুলো কিন্তু আমরা দেখি যে পায় না। শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা তরুণ বা বাংলাদেশের শিশুরাই বা তরুণরাই তো আমাদের ভবিষ্যৎ, কিন্তু শিক্ষাটা যদি এমন হয় যে সেই শিক্ষা সবাই সুযোগ না পায়, এবং শিক্ষাটা হচ্ছে এরকম আমরা দেখি যে স্কুল, কলেজ
বিশ্ববিদ্যালয় পর্যন্ত কমিটিগুলো পুরো দলীয়ভাবে নিয়ন্ত্রিত, স্কুলের গভর্নিং বডি এমনভাবে পরিচালিত হয় যেগুলো আসলে খুবই বিপজ্জনক আমি মনে করি। আর এখন পর্যন্ত আমরা যেই শিক্ষা দেখছি সেটা আমরা বলতে চাই যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যদি এখানে সকলের শিক্ষার সুযোগ থাকে সেটা একটা নতুন দ্বার উন্মুক্ত করতে পারবে। কারণ যত বেশি শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হবে, যেই জনগোষ্ঠী প্রশ্ন করতে পারে, যেই জনগোষ্ঠী শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা না, শিক্ষার সংস্কৃতি সহ এমন আয়োজন করা যাতে করে সেই নাগরিক একজন সুনাগরিক হতে পারে। তো সেটা আমাদের কাছে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, শিক্ষার জায়গাটা। আরও একটা জায়গা হচ্ছে স্বাস্থ্য। আমরা কিন্তু দেখি ওয়ার্ড ভিত্তিক সরকারি অনেক রকম স্বাস্থ্যসেবার জায়গাগুলো আছে, কিন্তু সেগুলো এখনও যথাযথভাবে নাই। ফলে সাধারণ মানুষের ঢাকা মেডিকেল পর্যন্ত যাওয়া বা সরকারি মেডিকেল পর্যন্ত গিয়ে কিন্তু তারা মানে সবসময় তারা সুযোগটা নিতে পারছে না। ফলে ওয়ার্ড ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক যে স্বাস্থ্যসেবা, সেই স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা আমি মনে করি যে খুবই জরুরি। এবং একই সাথে আমাদের পরিবেশের প্রশ্নটা সামনে কিন্তু আমরা হয়তো এখনও অত খেয়াল করছি না, কিন্তু এই পরিবেশের যেই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যেই দুর্ভোগগুলো হচ্ছে তার সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে নিম্ন আয়ের মানুষ এবং আমি বলবো নারীরা। ফলে আমাদের ঢাকা শহরকে যদি আপনি দেখেন, ঢাকা শহরে কোনো সবুজ নাই, যতগুলা এয়ার কন্ডিশন আছে ততগুলা গাছ নাই, কোনো খাল বিল নাই। তো আমার মনে হয় যে এই সবুজায়নের যে এই প্রক্রিয়াটা সেটাও আমাদেরকে শুরু করতে হবে এবং সেটা অনেক বেশি পরিকল্পনার অভাব আমি মনে করি। একটা নগরকে বাসযোগ্য করার জন্য যা করা দরকার সেটার অভাব আছে। সেই জিনিসগুলো আমাদের মনে হয় অনেক বেশি গুরুত্বের সাথে দিতে হবে। আর সর্বশেষ যেই কথাটা আমি বলবো, বাংলাদেশটা কোনো মানে একটা জাতিরাষ্ট্র। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতিসত্তা আছে। যেমন শুধু বাঙালি, আমরা একটা সময় স্লোগানও দেখতে, আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, এই ধরনের স্লোগান কিন্তু সকল জাতিকে এক করে না, বরং আমাদের দেশে চাকমা, মারমা, গারো সকল জাতিগোষ্ঠী আছে। তো আমরা চাই যে সকল ধর্মের মানুষ যাতে তাদের ধর্ম চর্চা করতে পারে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকে, সেগুলোর উন্নতি হয়। একই সাথে সকল জাতিগোষ্ঠী যাতে সমান সুযোগ পায় এবং তারা যাতে বাংলাদেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে থাকতে পারে। কারণ গত 15 বছরের সময় ধরে আমাদের কিন্তু নিজ দেশে অনেক বেশি পরবাসী অনুভূতি হয়েছে। নিজ দেশে আমাদের মনে হচ্ছে আমাদের নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে। এবং গণঅভ্যুত্থানের দিন আমার নিজের কাছে খুব আমি খুব ইমোশনালও হয়ে গেছিলাম, আমার চোখে দিয়ে পানি চলে আসতেছিল, যে মনে হচ্ছিল অনেক দিন পর একটা নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা তৈরি হলো। সেটা কিন্তু আমাদের ওই মুহূর্তটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আপনি নানা জনের কথা বলছিলেন, কিন্তু আপনার দীর্ঘ আন্দোলন হচ্ছে শ্রমিকদেরকে নিয়ে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে। আমরা দেখলাম যে শ্রম সংস্কার কমিশন এরই মধ্যে যে প্রস্তাবগুলো দিয়েছে সেটি অধ্যাদেশ আকারে চলে এসছে, আইনও হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি তিনটি ভাগ করি, যে মজুরি এবং ইনক্রিমেন্ট, শ্রমিকের ট্রেড ইউনিয়ন এবং মাতৃত্বকালীন ছুটি, এই বিষয়গুলো সবচেয়ে বেশি ফোকাস ওই আলোচনার মধ্যে। আপনার কাছে কি মনে হয় যে আইনে পরিণত হওয়ার পর সেটা বাস্তবায়িত হতে হলে রাজনৈতিক সরকার আসলে কি ধরনের ভূমিকা নেবে, নাকি আবার শুরু থেকে শুরু করতে হবে সবকিছু? গণ অভ্যুত্থানের সময়ে আমাদের ঐক্যের একটা ভিত্তি ছিল বা ঐক্যের একটা প্রধান দিক ছিল যে জবানের অধিকার। তো আমরা শ্রমজীবী মানুষ সহ পুরো বাংলাদেশের জন্য যে কথাটা বলতে পারি এই শ্রম আইনকে সম্পৃক্ত করেই, যে যান, জীবিকা ও জবানের অধিকার চাই। কিছুদিন আগেই ডেইলি স্টারের সম্পাদক বলছিলেন যে জীবনেরই তো নিরাপত্তা নেই। আসলেই তো আমাদের দেশের এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, প্রথমে আমাদেরকে জানের কথা বলতে হয়, তারপর জীবিকা, তারপর হচ্ছে জবান। মানে আমার কথা বলার অধিকার বা আমার কথা বলার, আমার মত প্রকাশের স্বাধীনতা তখনই তৈরি হবে যখন আমার জানের নিরাপত্তা হবে, আমার জীবিকা নিশ্চিত। আমার জীবিকা নিশ্চিত না হলে কিন্তু আমার জবানের যে জবানই বন্ধ হয়ে যায়, বা আমি কি বলবো, কেন বলবো, সেটাও অনিশ্চিত থাকে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশে মোট জনগোষ্ঠীর মধ্যে প্রায় 8 কোটি হচ্ছে শ্রমিক, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ। এবং একটা মাত্র কমিশন, যে কমিশনের শ্রম সংস্কার কমিশন থেকে আমরা পরে সরকারের একটা কমিটি আছে, ত্রিপক্ষীয় কমিটি, শ্রমিক, মালিক, সরকারের, এই কমিটি, শ্রম সংস্কার কমিটি এবং শ্রমিকদের আইন নিয়ে একটা কমিটি হয়েছিল। এই তিনটারই কাজ হয়েছে এবং সেই কাজের মধ্য দিয়ে আমরা একটা শ্রম অধ্যাদেশ পেয়েছি। এইটা আমার কাছে মনে হয় যে এই গণঅভ্যুত্থানের পরবর্তী একটা বড়, যতটুকুই আমরা পেয়েছি, অনেক কিছু আমাদের আমরা যা চেয়েছি তা হয় নাই, কিন্তু ওই যে জবানের অধিকারের যে বিষয়টা, এটা ছিল প্রথমে। আপনি তো 3টা বিষয় বললেন, কিন্তু আমাদের কাছে প্রধান যে জিনিসটা ছিল যে শ্রমিক আসলে কথা বলতে পারছে কিনা।
এবং আমাদের দেশে দেখা যাচ্ছে শ্রমিকদের মানে কথা বলার অধিকারটাই নাই। আচ্ছা, মানে কেন কথা নাই? বলার কারণ কথা এই বললেই শ্রমিক তো তার বড় চাকরি ভোট চলে ব্যাংক যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর। ভোটের ব্যাংক হওয়ার তো কোনো তা প্রয়োজন, রাজনৈতিক দলগুলো ভোটই তো আসলে হয় কি নাই। করে? ভোটই তো হয় নাই। না, আমি ভোট 15 ব্যাংক বছর আগেও তো শ্রমিক ছিল। ছিল, কিন্তু তো যে রাজনৈতিক দলগুলো কি যখন তাকে নার্সিং ভোটটাই আপনি করে? দিতে না পারেন, যখন আপনি ভোট না দিতে পারেন, আপনার ভোট অন্য কেউ দিয়ে আসে বা রাতের ভোট হয়, আপনি ভয়ে যান না বা ভয়ে ভোট দেন, তাহলে সেখানে তো আসলে ভোট হয় নাই। গত 15 বছর কি আমরা ভোট দিতে পারছি? 15 বছর আগে? হ্যাঁ। তো সেই জায়গায় যদি আমার আমার মানে মত প্রকাশের স্বাধীনতাটা তো নাই, শ্রমিকদের ক্ষেত্রে আরও নাই। এবং আপনি যেটা বলছিলেন মজুরির প্রশ্ন, যখন আমার পেটে ভাত না থাকবে, আমার মাথার উপর ছাদ না থাকবে, তখন কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিতে অনেক বেশি নাজুক থাকি। আপনি দেখবেন যে এই ঘটনাটা কিন্তু বারবার হয়, শ্রমিকের ক্ষেত্রে হয়, নারীর ক্ষেত্রে হয়। নারী কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার এই সামাজিক বাধাগুলো তাকে নানাভাবে আঁকড়ে ধরে, এবং শ্রমিকের ক্ষেত্রে সেটা আরও প্রবলভাবে। এবং তার এইবার কিন্তু আমরা মজুরির ক্ষেত্রে আমরা দাবি করেছিলাম যে জাতীয় ন্যূনতম মজুরি, সেটা শুধু শ্রমিক না, সারা বাংলাদেশের নাগরিকদের জন্য একটা জাতীয় ন্যূনতম মজুরি ঠিক করা, যেটার নিচে কোনো মজুরি দেওয়া যাবে না। সেটা কিন্তু আমরা বাস্তবায়ন আমাদের এই শ্রম অধ্যাদেশে হয়নি। কিন্তু এরপরে আমরা একটা প্রস্তাবনা এনেছিলাম যে মজুরি যে মূল্যায়ন করা 3 বছর 5 বছর পর পর হতো, সেটা এখন 3 বছর পর পর হয়েছে। সেগুলো আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ, এবং ইনক্রিমেন্টটা ইতিমধ্যেই। আপনার কাছে আমার প্রশ্ন ছিল, যেগুলো হয়েছে, রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায়, এটা তো আমাদের সর্বদলীয় সরকার আমরা বলতে পারি, বা সবার মতামতে সরকারে হলো, কিন্তু রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যাবে, তখন কি মনে হয় আপনার যে এটা একেবারে বাস্তবায়ন হবে? সেটা নিয়ে আমাদের একটু শঙ্কা আছে, কারণ অধ্যাদেশ যখন হয়, অন্যান্য কমিশনের মধ্যে এই কমিশনই একমাত্র একটা আমি মনে করি কাজ করতে পেরেছে, যেটা হচ্ছে শ্রম অধ্যাদেশ হয়েছে। শ্রম অধ্যাদেশটাই এখন আইন। এই আইন অনুযায়ী এখন শ্রমিক ইউনিয়ন করতে পারবে, শ্রমিক তার ইউনিয়নের জন্য যা যা করা দরকার সেগুলো করতে পারবে, এবং অন্যান্য যেগুলো 3 বছর পর পর মূল্যায়ন যা যা এসছে সেগুলো সে কিন্তু এখনই আইন হিসাবে, আইনি অধিকার হিসাবে সে চর্চা করার সুযোগ পাবে। কিন্তু যখনই সংসদ হবে, সেই সংসদের মধ্য দিয়ে কিন্তু এই অধ্যাদেশটাকে আইনে প্রণয়ন করতে হবে। এবং এখন আমরা দেখছি যে উদ্যোক্তাদের কেউ কেউ কোনো কোনো বিষয় নিয়ে তারা আপত্তি করছেন, আমাদেরও আপত্তি আছে, কিন্তু আমরা মনে করি এটা একটা চলমান প্রক্রিয়া। ফলে শ্রম আইন সব কিছু একদিনে বদলে যাবে না। এটার মধ্যে যেই জিনিসগুলো আমরা অর্জন করেছি সেগুলো চর্চা করার জন্য শ্রম বিধি, সেগুলোর মধ্যে পরিবর্তন আনা, মানে আইনের সঙ্গতি করে বিধি তৈরি করা হয়, সেগুলোকে কার্যকর করা উচিত। এবং বরং এটাকে পরিবর্তন করে এটাকে মানে বাদ দেওয়ার থেকে এই অধ্যাদেশটা যাতে আইনে পরিণত হয়। ফলে আমাদের এখন শঙ্কা আছে, কারণ আমরা সংসদে আসলে কারা যাবেন, যারা যাবেন তারাই তো আসলে নির্ধারণ করবেন আইন কি কি হবে। ফলে এখানে আমরা শ্রমিক মালিক একসাথে কমিশনে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা জানি না সংসদে সেটা কতটুকু হবে, এবং যারা প্রতিনিধি হিসাবে যাবেন তাদের দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ। সেটা আমি হই, সেটা অন্য যে কেউই হোক, যারা গণ অভ্যুত্থানের অঙ্গীকারকে নিয়ে সংসদে যাবেন, তাদের দায়িত্ব হচ্ছে এই শ্রম অধ্যাদেশকে আইনে পাশ করা বা আইনে পরিণত করা। এবং যারা চায় যে আসলে এই শ্রম অধ্যাদেশ আইনে পরিবর্তন হোক, তাদের কিন্তু আমাদেরকে সংসদে যাওয়ার জন্য আমাদেরকে সমর্থন করা, বা সেই প্রার্থীদেরকে সমর্থন করা যারা আসলে জনগণের আদতে এটা নিয়ে কাজ করতে চায়। তাহলে এটার লেজ ধরে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার যেটা হলো, যে সংবিধান সংস্কার আপনার কাছে কি মনে হয় যে কতটা রাজনীতিকে বদলে দেওয়ার আলাপটা তুলতে পারলো, বা রাজনৈতিক কাঠামো বদলের কতটা গ্যারান্টি দিতে পারলো? সংবিধান সংস্কারের দাবিটা আমরা আসলে অনেক দিন ধরেই গণসংহতি আন্দোলন আমাদের যাত্রাকাল থেকেই বলে আসছিলাম যে সংবিধান এমন একটা অবস্থার মধ্যে আছে, সেটা প্রধানমন্ত্রীর হাতে যে এই পরিমাণ ক্ষমতা কুক্ষিগত হয়, সে নিজেই ওই ক্ষমতা বলে একটা স্বৈরাচারী জায়গায় চলে যেতে পারে। ফলে এই সংবিধানটা পরিবর্তন খুব জরুরি। সেই সংবিধান পরিবর্তনের জন্য দীর্ঘদিন ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে, বেশ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে। আর যেই বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই, সেই বিষয়গুলোতে যার যার রাজনৈতিক দল তার ইশতেহারে রাখবেন, এবং তারা যখন সরকার গঠন করবেন তখন কিন্তু তারা সেই দাবিগুলো যদি তারা নিয়ে যেতে পারেন, সেখানে সেগুলোর সুযোগ আছে। তো সংবিধানটা আসলে আমাদের, যেহেতু আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি আমরা বলি, সেই জায়গায় সংবিধান যদি এমন হয় যেটা কিনা একটা মানে স্বৈরতন্ত্র বা একজন একক ব্যক্তিকে সব ক্ষমতার কেন্দ্রবিন্দু করে ফেলে, সেটা কিন্তু একটা খুব বিপজ্জনক জায়গায় যায়, যেটা বিগত সময় এই সংসদের দোহাই দিয়েই
অনেক কিছু হয়েছে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা ছিল, নির্বাচন কমিশন কেমন হবে, দুর্নীতি কমিশন কি কেমন হবে, যুদ্ধাবস্থায় আসলে কে, জরুরি অবস্থা কে ঘোষণা করবেন, এগুলো সব কিছু কিন্তু অনেক বেশি আমরা দেখেছি প্রধানমন্ত্রী কেন্দ্রিক ছিল। ফলে সেগুলোকে পরিবর্তন করার জন্য এবার প্রস্তাবনা এসছে। কিছু কিছু জায়গায় আমাদের একমত হয়েছে। আমরা যেমন বলেছিলাম যে সংরক্ষিত আসনের বদলে সরাসরি নির্বাচন, মানে সংরক্ষিত আসনের সাথে সাথে সরাসরি নির্বাচন, কারণ সংরক্ষিত আসন হয়তো এখনই পুরোপুরি বাদ দেওয়া যাবে না, কিন্তু সরাসরি নির্বাচনের নারীদের অংশগ্রহণের বিষয়টা আমরা বলেছিলাম। সেটা প্রথম দিকে সবগুলো দল একমত হয়েছিল যে 100টা আসন হবে, তারপরে কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 5% এসে ঠেকেছে। সেটাও বাস্তবায়ন হচ্ছে, মানে এখন আমরা দেখছি না। তো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলো যাদের ভিন্নমত ছিল তারা সেগুলো তাদের ইশতেহারে নিয়ে যাওয়া, এবং ইশতেহারে নিয়ে যাওয়ার শুধু না, তারা আসলে বাস্তবে কতটুকু করছে। ধরুন আমরা ইশতেহারে নিয়ে গেলাম কিন্তু আমরা আসলে নারীদেরকে মনোনয়ন দিলাম না, বা অনেক নতুন দলদেরকে আমরা দেখেছি অনেক নারীরা অংশগ্রহণ করছে, সেই নারীরা এখন দলছুট হচ্ছে। বা আমরা যদি জামাতের কথাই দেখি যে কোনো নারী নেত্রী নেই। হ্যাঁ, ওনারা বলছে নারীরা শিক্ষিত হতে পারবে, নারীরা ব্যবসায়ী হতে পারবে, নারীরা ভোট দিতে পারবে, কিন্তু কেন নারীরা প্রার্থী হতে পারবে না সেটার উত্তর আসলে তাদের কাছ থেকে আমরা পাই না। তো জুলাই সনদে যতটুকু আমাদের ঐক্যমত হয়েছে এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য। আমরা আসলে জোর করে তো কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। যতটুকু ঐক্যমত হয়েছে সেটা সামনে সংবিধানের পরিবর্তনের ক্ষেত্রে সংসদ গঠন হলে সেই কাজটা হবে, আর বাকিগুলো আসলে নিয়ে একটা চলমানভাবে সেই লড়াই এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ। আলাপ আমরা শেষ করছি, যে জায়গাটাতে শেষ করলাম, যে যারা পরিবর্তনের কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা যেন দিন শেষে এই পরিবর্তনটা করতে পারেন। তাদের জন্য শুভকামনা থাকলো। আগামীতে নিশ্চয়ই আবার দেখা হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।